দর্শক, স্বাগত জানাচ্ছি আপ এন্ড টপ পূর্বাপর অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মনজুর আল মতিন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ, একই সাথে জাতীয় শিশু দিবস। খুব ভালো হতো শুধু যদি তাকে নিয়ে আজকে আমরা কথা বলতে পারতাম, কিন্তু আজকের একটি ঘটনা মনোযোগ খানিকটা ভিন্ন দিকে সরতে বাধ্য করেছে আমাদের। একটি জঙ্গি হামলা ঘটেছে উত্তরায়, গতকালকের একটি ঘটনা আপনারা জানেন। সব মিলিয়ে তা নিয়েও খানিকটা কথা বলতে হচ্ছে, কারণ বঙ্গবন্ধুর সাথে জড়িত আজকের বাংলাদেশ কেমন চলছে। তাই এই দুই বিষয় নিয়ে আজকে কথা বলবো। শুরুতেই বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে যেসব ঘটনা ঘটেছে আজকে তা নিয়ে একটি প্রতিবেদন দেখে নেব। যুগ থেকে যুগ, কাল থেকে কাল, শ্রদ্ধা আর ভালোবাসায় যার নাম স্মরণ করে প্রতিটি বাঙালি, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1920 সালের এই দিনে মধুমতির কোল ঘেঁষা টুঙ্গিপাড়ার এক নিভৃত পল্লীতে জন্ম নেন ইতিহাসের এই মহানায়ক। জাতির জনকের জন্মদিনটি পালিত হয় জাতীয় শিশু দিবস হিসেবে। টুঙ্গিপাড়ায় শিশু দিবসের আলোচনা সভায় যোগ দেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আবেগী কণ্ঠে স্মৃতিচারণ করেন বাবার সাথে কাটানো সময়গুলো। তার মনটা হয়েছিল অনেক উদার, অনেক বড় এবং দেশের প্রতি অনেক বেশি দায়িত্ববান। প্রধানমন্ত্রী বলেন, শিশুদের উপর অত্যাচার বন্ধে ব্যবস্থা নিয়েছে সরকার। সেই সাথে তাগিদ দেন বিপথগামিতা থেকে দূরে থাকতে, পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা বাড়ানোর। যে একটা শিশু রাস্তায় ঘুরবে না, স্কুলে যাবে, পড়াশোনা করবে, পড়াশোনার সুযোগ আমরা করে দিচ্ছি। শুধু তাই না, কোনো পথ শিশু বলে কোনো শিশু থাকবে না, টোকাই বলে কিছু থাকবে না। প্রত্যেকটা ছেলে মেয়ে লেখাপড়া শিখবে। দেশের বিরুদ্ধে অনেক চক্রান্ত হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ঐক্যবদ্ধ থাকলে এসব মোকাবেলা করা সম্ভব। যে বাংলাদেশটা একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে আমরা গড়ে তুলতে চাই। অনেক চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলা আমাদের করতে হয়, কিন্তু আমরা এদেশের মানুষই পারে যে কোনো অবস্থা মোকাবেলা করতে। যদি মানুষ ঐক্যবদ্ধ থাকে তাহলে পারবে। এর আগে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেন ফাতেহা পাঠ ও মোনাজাতে। দর্শক, দুজন সম্মানিত অতিথি যোগ দিয়েছেন আমাদের সাথে আলোচনায় যোগ দিতে। আছেন অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, তিনি উপাচার্য জাতীয় বিশ্ববিদ্যালয়, এবং আছেন মুজাফফর হোসেন পল্টু, তিনি উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ। স্বাগত আপনাদের দুজনকেই। শুরুতেই জনাব মুজাফফর হোসেন, আপনার কাছে আসতে চাই। বঙ্গবন্ধুর যে রাজনৈতিক জীবন তার সম্পর্কে অনেক জানা গেছে, কিন্তু তার আগে শৈশবে যে মানুষটির বেড়ে ওঠা একটি জাতির জনক হিসেবে, তার সম্পর্কে আসলে কতটুকু জানতে পেরেছি আমরা? আমরা তো ইতিমধ্যেই বঙ্গবন্ধুর উপরে দেশে বিদেশে গবেষণা তো চলছে, এবং বঙ্গবন্ধু ছোটবেলার থেকেই তার চরিত্রের বিভিন্ন দিকগুলি আমরা যেটা দেখতে পেয়েছি আর কি, সেটা হলো যে সহপাঠীদের প্রতি সহমর্মিতা, নিজের জামাটা খুলে দেওয়া, এটা তো আমরা দেখেছি। তারপরে ধরেন এই একটা সাহস, ছোটবেলার থেকেই অদম্য একটা সাহস, তারপরে একটা সাংগঠনিক নৈপুণ্যতা, এই জিনিসগুলি তার মধ্যে যেমন দেখা গেছে। আবার ঠিক তেমনিভাবে একটা ভালো সংগঠক, তিনি নিজেই এই ক্লাব করেছেন, সংগঠন করেছেন, সহপাঠীদেরকে নিয়ে অর্গানাইজ করে এগুলি করেছেন। তো এতে বঙ্গবন্ধুর শৈশব থেকেই তার একটা যে নেতৃত্ব দেওয়ার একটা মানে লক্ষণ, সেটা তো বোঝা গেছে। এবং পরবর্তীকালে যে উনি যখন টুঙ্গিপাড়ার থেকে চলে গেলেন কলকাতা ইসলামিয়া কলেজে, সেখানে তো সত্যিকার অর্থে বলতে গেলে কলকাতা একটা ভিন্ন জায়গা, সেইখানেও তিনি ইসলামিয়া কলেজে তার নেতৃত্ব দিয়েছেন এবং সেখানে ছাত্রদের মাঝে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছেন। এবং আমাদের যারা পূর্বসূরি, আমার বাবা বা এরা যারা কলকাতায় ছিলেন, লেখাপড়াও করেছেন, তাদের কাছেও বঙ্গবন্ধু সম্পর্কে শুনেছি। যদিও বঙ্গবন্ধু ওনাদের থেকে জুনিয়র ছিলেন, কিন্তু তারা কাছ থেকে যেগুলি দেখেছেন, এর থেকে আমরা একটা জিনিস উপলব্ধি করেছি
যে উনি খুব স্বাধীনচেতা একটা মানুষ ছিল, তার মধ্যে একটা ব্যক্তিত্ব ছিল অন্যরকম, দৃঢ়চেতা, একটা নির্মল, নির্লোভ, নির্মোহ লোক। এটা আমি তো ধরেন খুব কাছের থেকেই বঙ্গবন্ধুর সাথে মিলার সৌভাগ্য হয়েছে, তার সাথে কাজ করার, কর্মী হিসাবে কাজ করার সৌভাগ্য হয়েছে। তো ওনার যে সহমর্মিতা, এগুলি আমরা দেখেছি। সাথে সাথে তার যে ওনার সরলতা, সবাইকে আপন করে নেওয়ার যে আপন করে নেওয়ার যে একটা গুণ, ঔদার্যতার মধ্যে ছিল। আর ওনাকে আমি যেটুক দেখেছি, মনের দিক থেকে উনি আটলান্টিক মহাসাগরের মতো একটা মনের অধিকারী ছিলেন। এবং সেখানে ঘাতকরা তাকে কিভাবে নির্মূলভাবে হত্যা করেছে, এটা ৭১-এর প্রতিশোধ হয়তো তারা নিয়েছে। এবং তারা যে কত নির্মম, সব পরিবারকে হত্যা করেছে। এবং পরবর্তীকালে উনার অবর্তমানে যারা জেলখানায় জাতীয় চার নেতা নেত্রী, তাদেরকে নৃশংসভাবে জেলখানায় ঢুকে হত্যা করে, অর্থাৎ জিজ্ঞাসা। এই কথাগুলি আমি এই কারণে বললাম যে যা মানুষটার মধ্যে কিন্তু কোনো বিদ্বেষ, হিংসা বলে কিছু ছিল না, সম্পূর্ণটা উদারতা। এবং ওনার মতের বাইরে যারা ছিলেন তাদের প্রতি উনি অত্যন্ত সংবেদনশীল ছিলেন, সহানুভূতিশীল ছিলেন। এবং আপনারা জানেন অনেককে উনি অর্থ দিয়ে সাহায্য করেছেন, বিভিন্নভাবে হাসপাতালে ভর্তি হলে ফোন করে খোঁজ নিয়েছেন, খবর নিয়েছেন। এইসব দিয়ে বোঝা যায় যে তার যে একটা অন্য রকমের দৃষ্টিভঙ্গি ছিল, নির্লোভ, নির্মোহ তো প্রমাণ হয়েছে। উনি বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েও যখন তার পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব যাওয়া হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশে ৬ দফার সাথে তিনি আপোষ করেন নাই। অর্থাৎ বাঙালিদের যে কথা দিয়েছেন, উনি কথার সাথে কাজের তার মিল ছিল। একদিকে তার চরিত্রের ঔদার্য, আর একদিকে দৃঢ়তা। এবং আমরা তো আজকে জাতীয় শিশু দিবস পালন করছি, উদ্দেশ্য বোধহয় একটাই, যে তার আদর্শ যেন শিশুদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। অধ্যাপক রশিদ যদি বলতেন, সেটা আসলে আমরা কতটুকু পারছি আজকের সমাজের অবস্থা বিবেচনায় নিলে? ধন্যবাদ আপনাকে। আর 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন। আমি আমার বক্তব্যের শুরুতেই যে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এই বাংলাদেশ বঙ্গবন্ধুর অমর সৃষ্টি। এই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন এবং সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। এবং শুধু বঙ্গবন্ধুই নয়, বঙ্গবন্ধুর গোটা পরিবারই এদেশ এবং এদেশের মানুষ তাদের মুক্তির জন্য, বাংলাদেশ সৃষ্টির জন্য সর্বোচ্চ ত্যাগ তারা স্বীকার করেছেন। আপনার এখন প্রশ্নে যদি আসি যে 17ই মার্চ বঙ্গবন্ধুর জাতিপিতার জন্মদিন এবং জাতীয় শিশু দিবস, এটাকে জাতীয় শিশু দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে এই কারণে যে বঙ্গবন্ধু শিশুদেরকে ভালোবাসতেন এবং বঙ্গবন্ধুর আদর্শ জেনে শিশুরা যেন সেই আদর্শবান হতে পারে, যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে। বঙ্গবন্ধু যে কথা বলেছিলেন যে সোনার বাংলা গড়ে তুলতে হলে সোনার মানুষ চাই। কাজেই আমাদের যারা শিশু, এই যে ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যৎ যারা, তারা তাদের বঙ্গবন্ধুর আদর্শ, তার দর্শন, তার চরিত্র, তার বৈশিষ্ট্য এবং মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য, জাতির জন্য যে সব কিছু উৎসর্গ করা এবং ত্যাগ করা, ভোগ নয় ত্যাগ, এই যে আদর্শ, এবং মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, যে একটি যেটাকে বলি আমরা যে সম্প্রীতি, সমতা এবং সমন্বয়ের যে বাঙালির সংস্কৃতি, যেটাকে বঙ্গবন্ধু ধারণ করেছেন,
আপনি শৈশবের কথা বলেছেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পাঠ করলে দেখবেন সেখানেও তিনি লিখেছেন যে শৈশবের কথা বলেছেন যে সেখানে ধর্মে যে ভেদাভেদ বলতে কি বুঝায় সেটা তার জানা ছিল না এবং সেটা তিনি বিশ্বাসও করতেন না। তো সেই বঙ্গবন্ধুর বাংলাদেশ 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা লাভ করলো। মাত্র 3.5 বছর তিনি দেশ এবং জাতির সেবা করার সুযোগ পেয়েছিলেন। এরপর 1975 সালের 15 আগস্ট 71-এর মুক্তিযুদ্ধের পরাজিত দেশি বিদেশি শক্তি অত্যন্ত নির্মম নিষ্ঠুরভাবে সেই 15 আগস্টের হত্যাকাণ্ড সংগঠিত করে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও পরিবারের উপস্থিত সকল সদস্য সেদিন তারা হত্যা করে। এরপর সেই 1975 সালে 15 আগস্টের পরে 2 দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ আসলে প্রকৃতপক্ষে উল্টো পথে হেঁটেছে এবং সেই পথ হলো পাকিস্তানি ভাবাদর্শের পথ। বলা হয়ে থাকে যে বাংলাদেশ কার্যত একটা মিনি পাকিস্তানে পরিণত হয়েছিল, অর্থাৎ একটি সামরিক রাষ্ট্র এবং সেনা শাসন আর হলো যে একটা সাম্প্রদায়িক রাজনীতি এবং সংস্কৃতি, সেটাকে রাষ্ট্রীয় সরকারিভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে। এবং আমাদের যে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির পিতার নাম উচ্চারণ নিষিদ্ধ ছিল। কোনো এই যে টেলিভিশন আজকে আমরা আলোচনা করছি, আপনি 75 থেকে 96 এর মধ্যে কি কোনো আলোচনা সবার উদাহরণ দেখাতে পারবেন? নাই। তো এই অবস্থা ছিল। এমনকি 1975 সালে পরে যখন বঙ্গবন্ধু বর্তমানে আওয়ামী লীগকে আবার রিভাইভ করা হলো, যে আওয়ামী লীগ এদেশের বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ সৃষ্টি করেছে, নেতৃত্ব দিয়েছে, সেই সংগঠনকে জিয়াউর রহমান সাহেবের সময় যখন আবার নতুন করে স্বীকৃতি নেওয়ার প্রয়োজন দেখা দিল, তখন বঙ্গবন্ধুর নামটা প্রথম ছিল, বলা হলো এই নাম এখানে থাকতে পারবে না, ওই নাম বাদ দিয়ে তারপর আপনাকে অ্যাফিলিয়েশন নিতে হবে। এই ছিল এই যে ছিল কিন্তু এই দেশের অবস্থা 75-এর 15 আগস্ট পরে। এবং নতুন প্রজন্ম যাদের জন্ম হয়েছে মনে করেন মুক্তিযুদ্ধের পরে বা 75-এর পরে, তারা তো আসলে প্রকৃত ঘটনা যে মুক্তিযুদ্ধ 30 লক্ষ লোক যে শহীদ হয়েছে এবং বঙ্গবন্ধুর যে নেতৃত্বের যে কন্ট্রিবিউশন এবং তার যে ত্যাগ এই জাতির মুক্তির জন্য, কিছুই তারা কিন্তু জানতে পারতো না। 7ই মার্চের ভাষণও তারা শুনতে পারে নাই। তা এই ধরনের একটা অবস্থার মধ্যে দিয়ে কিন্তু অতিবাহিত হয়েছে একটা জেনারেশন বলা যেতে পারে। 96 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 21 বছর পরে বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার নেতৃত্বে 1996 সালে 21 বছর পরে আওয়ামী লীগ মানে সরকার গঠন করার সুযোগ লাভ করে। এরপর বলা যেতে পারে ক্রমান্বয়ে অনেক প্রতিকূলতার মধ্যে দিয়েও যে আমাদের যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু তার যে আদর্শ এবং এই মুক্তির স্বাধীনতার জন্য যে 30 লক্ষ লোক যে আত্মাহুতি দিয়েছে, প্রায় 3 লক্ষ মা বোন যে সংগ্রাম হারিয়েছে, এই সব কাহিনী নতুন প্রজন্ম এবং তারা জানার সুযোগ লাভ করে। এরপর যেটা হলো বলা যেতে পারে যে বাংলাদেশ আবার মুক্তিযুদ্ধের পথে আবার বাংলাদেশের পুনঃপ্রত্যাবর্তন করে। সেই 96 সাল থেকে আজকে 2016, মাঝে 2001 থেকে 2006-08 ওই সেনা শাসন 2 বছর এবং বিএনপি জামাতের শাসন, এইটা যদি আমরা বাদ দিই, বাকি সময়টা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিচালনার সুযোগ লাভ করেছে এবং মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু তার যে আদর্শ সেগুলো আজকে নতুন প্রজন্ম জানার সুযোগ পেয়েছে। আমি একজন শিক্ষক হিসেবে যদি বলি, এবং আপনি আমার পরিচিতি তুলে ধরেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রথম টার্মে যখন আমি নিয়োগ লাভ করি 2013 সালে, নিয়োগ লাভ করার কয়েক মাসের মধ্যেই আমি যে কাজটা প্রথম সুযোগে করেছি সেটা হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, অর্থাৎ এমার্জেন্সি অফ বাংলাদেশ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, এইটাকে আমি কম্পালসারি করে দিয়েছি। সেটা হলো বিজ্ঞান, বাণিজ্য, কলা, সামাজিক বিজ্ঞান নির্বিশেষে ফার্স্ট ইয়ার অনার্স অথবা প্রথম বর্ষ স্নাতক শিক্ষার্থীদের আপনার এই 100 নম্বরের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস পাঠ করতেই হবে। আপনি একজন বড় বিজ্ঞানী হবেন, একজন ডাক্তার হবেন, একজন ইঞ্জিনিয়ার হবেন, যাই হন না কেন, কিন্তু বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং অবভিয়াসলি সেখানে বঙ্গবন্ধুর নেতৃত্ব এবং তার যে কন্ট্রিবিউশন সেগুলো তো চলে আসবেই, এগুলো কিন্তু আমরা কম্পালসারি করেছি। কথাটা তুললাম এই জন্য যে এখন কিন্তু আমাদের
যে নতুন প্রজন্ম যদি বলেন তারা এখন জানতে পারছে। প্লাস আজকে টেলিভিশন বলেন, অন্য অন্য যে মিডিয়া আছে, নানা ধরনের সংগঠন আছে, এর মধ্যেও যে যারা শিশু নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এখন তারা প্রকৃত ইতিহাসটা কিন্তু জানার সুযোগ লাভ করছে, যেটা ৭৫ 15 আগস্ট পরে প্রায় 2 দশক ধরে সেই সুযোগ থেকে কিন্তু তারা বঞ্চিত হয়েছিল। বিকৃত ইতিহাস তাদের সামনে উপস্থাপন করেছিল, কিন্তু বিকৃতি হলো সাময়িক সময়ের জন্য, আর প্রকৃত ইতিহাস সেটা হলো শাশ্বত এবং চিরন্তন। কাজী বাঙালির যে প্রকৃত ইতিহাস এবং বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বঙ্গবন্ধুর যে নেতৃত্ব এবং এই স্বাধীনতার জন্য 30 লক্ষ লোকের যে আত্মাহুতি দিয়েছে, এইটা হলো মানে বাংলাদেশের, এটাকে কখনো আপনি মানে জনগণের কাছ থেকে বা নতুন প্রজন্মের কাছ থেকে আপনি এটাকে সরিয়ে নিতে পারবেন না। আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এসে একটু প্রসঙ্গান্তরে যেতেই হবে আমাদের, যেহেতু পরপর দুটো ঘটনা ঘটে গেল। এই সন্ত্রাসবাদের উত্থান কেন হচ্ছে এবং কি পরিস্থিতিতে আমাদের দেশ রয়েছে তা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই। একটু পরে ফিরে আসছি। দর্শক, আপনারা সঙ্গে থাকবেন আশা করি। দর্শক, আপনারা দেখছেন আপ এন্ড টপ পূর্বাপর, আপনাদের সাথে আছি মনজুরুল মতিন। এর আগে বঙ্গবন্ধুর জন্মদিন নিয়ে কথা হচ্ছিল, জাতীয় শিশু দিবস নিয়ে কথা হচ্ছিল, এখন একটু প্রসঙ্গান্তরে যেতেই হচ্ছে আমাদের। আজকে একটি জঙ্গি হামলা হয়েছে প্রস্তাবিত র্যাব সদর দপ্তরে, সেখানে জঙ্গি নিজে আত্মঘাতী হয়েছেন, 2 জন র্যাব সদস্য আহত হয়েছেন সেই ঘটনায়। এর আগে আমরা চট্টগ্রামে দেখেছি বেশ দীর্ঘ একটি অভিযান চলেছে, সেখানেও বেশ কজন জঙ্গি আত্মঘাতী হয়েছেন, একজন পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং 5 জন পুলিশ কর্মকর্তা, ফায়ার ব্রিগেডের সদস্য তারা আহত হয়েছেন। সব মিলিয়ে এই 2টি ঘটনা নিয়ে 2টি প্রতিবেদন দেখে আমরা এ নিয়ে আলোচনায় আসবো। শরীরে টিকে আছে শুধু মাথা আর মেরুদণ্ডের হাড়, বাকি সবই ছিন্ন ভিন্ন। আত্মঘাতী বোমা হামলাকারীর লাশ এভাবেই পড়েছিল ঘটনাস্থলে। বিস্ফোরণে উড়ে যাওয়া শরীরের অংশ আর পোশাক ছড়িয়ে ছিটিয়ে ছিল আশেপাশে। শুক্রবার বেলা 1টার কিছুটা আগে হঠাৎ বিকট শব্দের বিস্ফোরণে কেঁপে ওঠে আশকোনা হাজি ক্যাম্প এলাকা। কেউই বুঝে উঠতে পারেননি কি হলো জুমার নামাজের ঠিক আগ মুহূর্তে। খানিক পরেই জানা যায় হাজি ক্যাম্প মসজিদ লাগোয়া এলিট ফোর্স র্যাবের নির্মাণাধীন সদর দপ্তর ও অস্থায়ী ব্যারাকের ভেতরে ঘটেছে বিস্ফোরণ। জানলাম বাসা থেকে যে শব্দটা হলো, এবার বাইরে এসে দেখলাম রেফেরা ছুটাফুটা করতেছে, বললো যে একটা দুর্ঘটনা ঘটেছে এই জায়গা। একটা অঙ্গের মানে শরীরের আর কিছুই ছিল না, শুধু এই মাথাটুকু ছিল। ঠাস করে একটা বোমা হয়েছে, তখন আমরা কিন্তু দৌড়ে এখানে আসছি। আইসার ওই দিক দিয়ে ফাঁকায় দেখালি 2টা পাও খালি আমরা দেখতে পারছি, আর চারাটা আর কিছুই দেখা যায় নাই। ঘটনার পর ছুটে যান র্যাব পুলিশের ঊর্ধ্বতন কর্তারা। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আয়ত্তে নেয় পুরো এলাকা। র্যাব বলছে আত্মঘাতী লোকটি মসজিদ লাগোয়া এই পাঁচিল টপকে র্যাব সদর দপ্তরের জন্য নির্ধারিত স্থানে প্রবেশ করে। অপরিচিত হিসেবে তাকে কর্তব্যরত র্যাব সদস্যরা জিজ্ঞাসাবাদ করতে চাইলে দৌড়ে গিয়ে ব্যারাকের গোসলখানার সামনে শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে তল্লাশি চালিয়ে তার সাথে থাকা আরও একটি বোমা উদ্ধার করা হয়। সে যখন ওখান থেকে ভিতরে আসে, কারণ এটা হচ্ছে জাস্ট অ্যারাউন্ড 10 to 15 গজ যেখানে থেকে হয়েছে, সেখান থেকে যখন তাকে চ্যালেঞ্জ করা হয়, সে যখন এসকেপ করতে যায় তার সঙ্গে যেটা এক্সপ্লোসিভ ছিল সেটার বিস্ফোরণে সে মারা যায়। আমাদের ওইখানে যে 2 জন র্যাব সদস্য ছিল, তারা যখন যারা চ্যালেঞ্জ করে তারাও এই বোমাতে কিছুটা আহত হয় এবং তৎক্ষণাৎ তাদেরকে আমরা সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। আহত 2 র্যাব সদস্য শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বাহিনীটির গণমাধ্যম শাখার পরিচালক। তবে নিহত ব্যক্তি কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য কিনা তা এখনো নিশ্চিত নয় র্যাব। কোনো লিফলেট এবং অন্য কোনো কিছু আমরা এই পর্যন্ত এখনো পাওয়া যায়। এটা যে কোন দলের কোন জঙ্গি গোষ্ঠীর এই মুহূর্তে আসলে বলা সম্ভবপর না, আপনারা ভালোভাবেই জানেন। তবে যারা এক্সপ্লোসিভ অন্যান্য আনুষঙ্গিকতা ধারণা করা হচ্ছে কোনো জঙ্গি গোষ্ঠীর সদস্য। আশকোনায় আত্মঘাতী বোমা বিস্ফোরণের পরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে দেশের সব কারাগার, বিমানবন্দর ও নৌবন্দরে। সীতাকুণ্ড পৌর এলাকার ছায়ানীর নামের এই বাড়িটি বুধবার বিকেল থেকে ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর সেখানে যায় পুলিশের বিশেষায়িত ইউনিট সোয়াত, কাউন্টার টেরোরিজম ইউনিট সহ বিভিন্ন সংস্থার সদস্যরা।
প্রায় 14 ঘন্টা পর বৃহস্পতিবার ভোরে শুরু হয় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, যার নাম দেওয়া হয় অপারেশন অ্যাসল্ট 16। অভিযান শুরুর পরপরই আত্মঘাতী গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এতে আহত হন 4 পুলিশ সদস্য। জঙ্গিদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনীও। প্রায় 5 ঘন্টা ধরে চলা অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয় 10:30টার দিকে। এর মধ্যে নিহত হয় 1 নারী সহ 4 জঙ্গি। এর মধ্যে 3 জনই মারা গেছে আত্মঘাতী বোমায়। পুলিশের দাবি, বড় নাশকতার জন্য এখানে জড়ো হয়েছিল এই জঙ্গিরা। যতটুকু পর্যন্ত আমাদের তথ্য আছে, আমরা 90 জেএমবি এটা মনে করছি। এখানে সরকারের বেশ কিছু উন্নয়ন প্রকল্প চলছে, সেখানে প্রচুর বিদেশিরা কাজ করছে, হয়তো এগুলা তাদের টার্গেট ছিল। বাড়িটি থেকে উদ্ধার করা হয় আটকে পড়া বাসিন্দাদের। পরে অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করে পুলিশের একটি বিশেষ দল। এ সময় বিস্ফোরণে আগুন ধরে যায় ভবনটিতে, যা নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এখন পর্যন্ত আমরা যে পরিমাণ ম্যাটেরিয়ালস পেয়েছি এবং যে কয়েকটা বোমা পেয়েছি, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে এই ম্যাটেরিয়ালস দিয়ে আরো 40 থেকে 50টার মতো বোমা বানানো যেত। আর এখন পর্যন্ত আমরা 4টি বোমা নিষ্ক্রিয় করেছি। তার মধ্যে 2টি খুব বড় আকৃতির বোমা এবং 2টি ছিল সুইসাইডাল ভেস্ট। তবে নিহত 4 জঙ্গির তাৎক্ষণিকভাবে পরিচয় মেলেনি। পুলিশের ধারণা তারা 90 জেএমবির সদস্য। এর আগে বুধবার বিকেলে পার্শ্ববর্তী লামার বাজার এলাকায় সাধন কুটির নামে একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলা বারুদ সহ এক দম্পতিকে আটক করে পুলিশ। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে কলেজ রোডে দ্বিতীয় জঙ্গি আস্তানার সন্ধান পায় আইনশৃঙ্খলা বাহিনী। দর্শক, আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। আগেই পরিচয় করে দিচ্ছি, অধ্যাপক ডক্টর হারুন রশিদ এবং জনাব মোজাফফর হোসেন পল্টু। অধ্যাপক রশিদ, আপনার কাছে আসতে চাই। মাঝে হোলি আর্টিজানের পর আমরা বোধহয় কিছুদিন বেশ স্বস্তিতে ছিলাম। পরপর অনেকগুলো সফল অভিযান, সেখানে জঙ্গিরা অনেকে নিহত হয়েছেন, অনেকে কারাগারে অন্তরীণ। তারপর আজকের এই ঘটনা এবং তার আগে গতকালকের ঘটনা, এবং সেখানে আত্মঘাতী যে প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, সেটি বোধহয় একটা নতুন মাত্রা যোগ করছে। এবং আমরা যারা বিভিন্ন বাসায় থাকি, ফ্ল্যাট বাড়িতে থাকি, তাদের জন্য একটা বড় সংখ্যা যে আমার উপর তলায় যিনি থাকছেন বা নিচের তলায় যিনি থাকছেন তিনি আসলে কে। এই পরিস্থিতিতে আসলে সাধারণ মানুষ প্রথম কাজটা কি করবে, সে কিভাবে এই ক্ষেত্রে সচেতন হবে, কিভাবে? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে জঙ্গি তৎপরতা, এটা কিন্তু বাংলাদেশে বলা যেতে পারে যে একটা নতুন অনুষঙ্গ, উপসর্গ। বাংলাদেশ এবং আমাদের যে সমাজ, সংস্কৃতি, ইতিহাস, সেখানে কিন্তু যেটাকে আমরা সবসময় বলি যে একটা সম্প্রীতি এবং শান্তির পক্ষে ম্যাক্সিমাম মানুষ এবং সহমর্মিতার সামাজিক বন্ধনটা হলো সহমর্মিতার বন্ধন। কিন্তু এই যে জঙ্গি তৎপরতা আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আজকে শুধু বাংলাদেশ না, একটা গ্লোবাল ফেনোমেনায় পরিণত হয়েছে। এবং এটা বলা যেতে পারে যে এক ধরনের বিশ্বায়ন, যে আমরা বলি গ্লোবালাইজেশন। তো এটা হলো গ্লোবালাইজেশন অফ টেররিজম, আর যে রিলিজিয়াস মিলিটেন্সি। এখন আপনি যেটা বলছেন যে সরকার, তার সরকারের নীতি হলো জিরো টলারেন্স, এবং অনেক জঙ্গি তারা গ্রেপ্তার হয়েছে, অনেকের জঙ্গি সংগঠনের মূল উৎপাদিত হয়েছে, এবং পরিস্থিতি অনেকটা সরকারের নিয়ন্ত্রণের মধ্যেই কিন্তু নিয়ে আসছে। তো মনে রাখা দরকার, সম্পূর্ণ নির্মূল করা এটা সময় সাপেক্ষ ব্যাপার। এবং সেক্ষেত্রে প্রথম যেটা মনে রাখা দরকার যে বাংলাদেশ এবং বাংলাদেশের সমাজে এই ধরনের জঙ্গিবাদ, জঙ্গি তৎপরতা, এর কোনো ভবিষ্যৎ নেই। তারা তাদের যে পরিণতি যেটা হচ্ছে, এই পরিণতি তাদের কিন্তু জন্য সবসময় অপেক্ষা করবে। কেননা এদেশের মানুষ, জনগণ, তারাই কিন্তু, তাদের মধ্যে এদের কোনো আশ্রয় প্রশ্রয় নাই। কখনো তারা ক্যামাফ্লাইজ করে নানাভাবে ছদ্মবেশে এবং অসত্য তথ্য পরিবেশন করে তারপর কোথাও কোথাও ভাড়া নিয়ে তারা জঙ্গি আস্তানা গড়ে তোলে। কিন্তু
বেশি দিন কিন্তু তারা সেখানে অবস্থান করতে পারে না। প্রত্যেকটাই কিন্তু একের পর এক আইডেন্টিফাই হচ্ছে, ধরা পড়ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাতে। তো সেখানে আমাদের যেটা প্রয়োজন, যেটা বলছেন যারা বাড়ির মালিক এবং যারা ভাড়া দিয়ে থাকেন বাড়িঘর, সেখানে তারা এই সব কর্মকাণ্ডের কারণে আমার তো মনে হয় যে তৎপরতার কারণে তারা আরও অধিকতর সচেতন হবেন। সরকার যেমন একটা বিধান করেছে যে কোনো যদি ভাড়াটিয়া আসে তার পরিচয়, তার আইডি, ন্যাশনাল আইডি কার্ড ইত্যাদি করাই আছে। সীতাকুণ্ডে কিন্তু তারপরে ছিল সেরকম, তারপরে আইডি কার্ড ছিল, তারপরে কিন্তু ঠেকানো গেল না। এখন যেটা হলো যে 16 কোটি দেশের মানুষের দেশ, এবং একটা সমাজে কেউ যদি এই ধরনের ডিসপারেট হয় তাহলে সেখানে কিছু অঘটন ঘটাতেই পারে। এটা শুধু বাংলাদেশে কেন, আমরা যদি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে তাকাই দেখেন, বা সেই ওয়েস্টার্ন অন্য দেশের কথা দেখেন, ফ্রান্সের কথা বলেন, তারপর বেলজিয়ামের কথা বলেন। এবং সে কারণেই সবসময় তো জঙ্গিবাদ মোকাবেলার ক্ষেত্রে বলা হচ্ছে যাতে তাদের আদর্শকে ধ্বংস করা যায়। এবং সে প্রসঙ্গে মোজাফফর হোসেন আপনার কাছে আসতে চাই। সম্প্রতি একটা বেশ বড় কনফারেন্স হয়ে গেল, অনেক দেশের পুলিশের কর্তারা এসেছিলেন এবং সেখানে জঙ্গিবাদ নিয়ে বিস্তর কথাবার্তা হয়েছে, এবং ঘুরে ফিরে একটা কথা এসেছে যে এদের আদর্শকে কিভাবে আমরা ধ্বংস করব। কারণ যে মানুষগুলো আত্মঘাতী হচ্ছে তাকে তো কোনো না কোনো ভাবে ভুল বোঝানো হচ্ছে বলেই সে আত্মঘাতী হচ্ছে। সেখানে আমরা আসলে কি কাজ করতে পেরেছি বা কি কাজ করা উচিত? দেখেন, এটার ব্যাপারটা হলো যে জিনিসটা চলছে জঙ্গিবাদ, এই ধরনের প্রচেষ্টা যে এবারে এটারই ভিন্ন আকারে বহু রকম ভাবে চেষ্টা হয়েছে। কখনো শ্রেণী সূত্র নামে মানুষ হত্যা করা হয়েছে এই উপমহাদেশে, কখনো নকশালাইট মুভমেন্টও হয়েছে। এরা কোনো সফল হয় নাই, কিন্তু এরা বিক্ষিপ্তভাবে অরাজকতা, বিশৃঙ্খলা সৃষ্টি করতে পেরেছে এবং সেই প্রয়াস করছে। সেটার থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে মাস মোটিভেশন করাতে হবে। জনগণের মধ্যে যথেষ্ট সচেতনতা আছে বলেই এখন পর্যন্ত জঙ্গিরা তেমনভাবে তাদের আধিপত্য বিস্তার করতে পারে নাই। কিন্তু তারপরেও আমাদের সচেষ্ট থাকতে হবে, সামাজিকভাবে এদের স্বরূপ উদ্ঘাটন করে দিতে হবে, এবং বিভিন্ন ধর্মীয় যেসব আচার অনুষ্ঠান হয়, যেমন শুক্রবার মসজিদে খুতবা হয়, সেখানে মুসল্লিরা আসে। এই যে ইসলাম যে কখনো জঙ্গিবাদকে প্রশ্রয় দেয় না, বা ইসলাম শান্তির ধর্ম, খুন খারাপ ইসলাম পছন্দ করে না, এই জিনিসগুলি মানুষের মধ্যে ব্যাপকভাবে বোঝাতে হবে। তো আমার মনে হয় বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। অতীতেও বহুবার এরকম চেষ্টা হয়েছে, হিন্দু মুসলমান রায়ট, বাঙালি বিহারি রায়ট রাজনৈতিক কারণে হয়েছে। আজকে আন্তর্জাতিকভাবে যেটা প্রফেসর সাহেব বললেন যে গ্লোবালাইজেশন, যেটা বিশ্বায়ন, আজকে সব দেশেই এটা হচ্ছে। এটার উৎপত্তিটা কিভাবে হয়েছে সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। আফগানিস্তানে কারা তালেবান সৃষ্টি করেছে, কারা আবার সেই তালেবানকে হটাতে যে সেই তালেবানেরই ছিটাফোটা কিন্তু তাদের অনুসারীরাই কিন্তু এইখানে এসে বা আমাদের ছেলেপেলেদের উদ্বুদ্ধ করে ধর্মযুদ্ধ সিরিয়াতে নিয়ে যাওয়া, অমুক জায়গায় নিয়ে যাওয়া। সুতরাং উৎপত্তিস্থল কোথায়? সর্প হয়ে যারা দংশন করতেছে, ওজা হয়ে যারা ঝাড়তেছে। কয়দিন আগে কাগজে দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে আমরা বাংলাদেশে আল কায়দার ছায়া দেখছি। তো সুতরাং আজকে বাংলাদেশে যখন এগুলি হচ্ছিল না, কিন্তু আজকে ওইটাকে সাবস্টিনশিয়েট করার জন্য এগুলি হচ্ছে কিনা, এগুলি আজকে আন্তর্জাতিকভাবে আমাদের ভেবে দেখার বিষয় রয়েছে। তবে আপনি যেটা বলেছেন যে বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটিয়ে তারা একটা, যেমন হোলি আর্টিজনের ঘটনায় কি করতে চেয়েছে আপনারা দেখেন, প্রথম কথা একটা চমক সৃষ্টি করতে চেয়েছে, তাদের এক্সিস্টেন্সটা প্রমাণ করতে চেয়েছে, আর সাথে সাথে ওই যে জাপানি যে আমাদের এখানে যে উন্নয়নের কর্মকাণ্ডে যারা নিয়োজিত ছিল ইঞ্জিনিয়ার, তাদেরকে হত্যা করে আর কেউ যাতে এগুলিতে না আসে। এইখানে এই হারুন সাহেব যে কথাটা বলছে তার সূত্র ধরে আমি বলছি, 75-এর পরে 21 বছর কি হয়েছে, পাঠ্যপুস্তক থেকে আরম্ভ করে সমস্ত ইতিহাসকে বিকৃত করে দেয়, বিকৃত ইতিহাস দিয়ে
বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। আমার ছেলেই তো আমাকে এসে বলছে, তুমি বলো বঙ্গবন্ধু জাতির জনক, বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করছে, আমার পাঠ্যপুস্তক তো অন্য জিনিস আছে। এই যে বিভ্রান্তটা ছড়ানো হয়েছে, কনফিউশন, এই যে কনফিউজ করে করে একটা জাতির একটা নির্দিষ্ট অভিষ্ট লক্ষ্য থাকে। যেমন 52 সনের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছে, তারই ধারাবাহিকতা 54 নির্বাচন, 69 গণঅভ্যুত্থান, 66 6 দফা, এমনিভাবে আন্দোলন, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধ হয়েছে। জাতিকে তৈরি করতে হয়েছে। আজকে আপনারা দেখেন মুক্তিযুদ্ধের ইতিহাস বলতে গেলে মনে হয় যে একদিনে বোধহয় স্বাধীনতা ঘোষণা কারো ঘোষণার মাধ্যমে এসেছে। এটা যে বিভিন্নভাবে তৈরি করতে হয়েছে। ঠিক 24 বছর, দীর্ঘ 21 বছর আবার উল্টা পথে নিয়ে যে এই যুবকদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, এবং যারা এটার ফয়দা লুটেছে, যারা ফ্ল্যাগ উড়িয়েছে, যারা 71-এ রাজাকার আলবদর সৃষ্টি করে আমার আপনার মা বোনদের ইজ্জত লুণ্ঠন করছে, মানুষকে মেরেছে, তারা কিন্তু একটা পর্যায়ে ক্ষমতায় এসে গিয়েছিল, পতাকা তাদের কাছে ছিল। সুতরাং আন্তর্জাতিক যে চক্র আর এখানকার যে পরাজিত শক্তি, যারা আজকে বিচারের সম্মুখীন হচ্ছে, বা তারা এগুলিকে বন্ধ করার জন্য, এবং আন্তর্জাতিকভাবে আজকে বাংলাদেশের যে পজিশন এবং শেখ হাসিনার যে উন্নয়নের ধারা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করছে, এগুলিতে শঙ্কিত হয়েই আর জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তরা এটা করছে। সুতরাং এই ব্যাপারে আমাদের একটা মাত্র আমাদের জনগণকে সতর্ক করতে হবে, জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। জঙ্গিবাদ কোনো একটা আদর্শ নয়, এটা একটা বিপদগামীদের প্রচেষ্টা। এটাকে যুবকদেরকে বুঝাতে হবে যারা বিপদগামী হচ্ছে, আর অন্যদিকে এটাকে প্রতিহত করার জন্য জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে। আমি মনে করি যে কথা শেখ হাসিনা বলছেন বারবার। অধ্যাপক রশিদ, আপনার কাছে আসতে চাই। এই যে পুলিশের কনফারেন্সের কথা বলছিলাম, সেখানে একটা প্রসঙ্গ ঘুরে ফিরে এসেছে, আইএস নাকি আইএস নয়, স্থানীয় জঙ্গি। এই প্রসঙ্গটা কতটুকু গুরুত্বপূর্ণ? কারণ জনাব মুজাফফর যে কথাটা বলছিলেন যে এর পেছনে আন্তর্জাতিক মদদ রয়েছে কিনা সেটা ভেবে দেখার প্রয়োজন রয়েছে, এবং আইএস এর যে উত্থান মধ্যপ্রাচ্যে আমরা দেখেছি, তাদের কাছ থেকে কারা তেল কিনেছে, কারা তাদেরকে অস্ত্র জুগিয়েছে, সে খবর মোটামুটি সবারই জানা। বাংলাদেশের ক্ষেত্রে এই বিতর্ক কতটুকু গুরুত্বপূর্ণ? না, বিতর্ক তো আমরা দেখি কখনো কখনো, তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও বলে আসছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তো সবসময়ই বলে থাকেন যে আমাদের দেশে আইএসের কোনো অস্তিত্ব নাই। এখন একটা হলো যে আমাদের দেশে এই যে জঙ্গিবাদ এবং জঙ্গি তৎপরতা, এর সোর্স একদিকে যেমন ইন্টারনাল, যা তার চেয়ে বেশি হলো এক্সটার্নাল। অ্যান্ড এক্সটার্নাল যেটা, সেটা হলো এই না, অর্থাৎ বহির্দেশীয়। সেটার অর্থ এই না যে আইএসের এখানে একটা ঘাঁটি অথবা তার সংগঠন প্রতিষ্ঠিত হচ্ছে। এক্সটার্নাল সোর্স হলো এক ধরনের স্পিরিচুয়াল, অর্থাৎ আজকে যে আইএস সিরিয়া, ইরাক, এই বেল্টে যে তৎপরতা তারা চালাচ্ছে, এর আগে আল কায়দা যেটা ছিল, অর্থাৎ ধর্মীয় যে জঙ্গিবাদ, এবং তার যে এক ধরনের তৎপরতা আজকে আমরা গ্লোবালি দেখি বিভিন্ন জায়গায়, তার একটা তো প্রভাব এখানে এসে পড়ে। এবং এই ধরনের একটা ঘটনা অন্য একটা ঘটনাকে কিন্তু প্রভাবান্বিত করে। কিন্তু ইট ডাজ নট মিন যে এখানে একেবারে প্রত্যক্ষভাবে তার একটা নেটওয়ার্ক থাকা আছে। এর অর্থ এটা প্রমাণ করে না যেখানে নেটওয়ার্ক আছে। তবে নেটওয়ার্ক থাক আর না থাক, মূল কথা যেটা, সেটা হচ্ছে এই যে এই জঙ্গিবাদ আসলে এটা কখনোই এখানকার যে সমাজ ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা এবং যে পলিটিক্যাল অর্ডার, সেটাকে কখনোই তারা চ্যালেঞ্জ করতে পারবে না। এটা একেবারে অবধারিত। বাংলাদেশের সমাজ রাজনীতি ইতিহাস সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, তাহলে কিন্তু এই অনুসিদ্ধান্তে পৌঁছানো কষ্টকর হওয়ার কথা না। দ্বিতীয় যেটা হলো যে তাদের পরিণতি কী হবে, আপনি এক একটা ইনসিডেন্ট দেখেন যে পরিণতি হয়েছে, সেই পরিণতি কিন্তু হবে। কাজে কিছু বিপদগামী বিভ্রান্ত যারা হচ্ছে, তারা হয়তো নানা কারণে এই পথে পা বাড়ায়। সেখানে ফ্যামিলি লেভেলে ফার্স্ট হলো যে
একটা তো হলো শিক্ষা প্রতিষ্ঠান যদি বলেন, সমাজকে সচেতন করা, মানুষকে সচেতন করার জন্য সরকার, মিডিয়া, নানা ধরনের প্রক্রিয়া বা ব্যবস্থা রয়েছে। কিন্তু পাশাপাশি সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে একটা ফ্যামিলি লেভেলে, অর্থাৎ একটা পরিবার, সেই পরিবারের যারা সন্তান তারা কিভাবে বেড়ে উঠতেছে, কার সঙ্গে কোথায় তারা চলাফেরা করে, এটা দেখার দায়িত্ব কিন্তু প্যারেন্টস যারা রয়েছেন তারা, এবং তাদেরকে সচেতন করা। কেননা মনে রাখা দরকার যে একটি সন্তান যদি বিপদগামী হয় তাহলে তার যে পরিণতি হয়, সেই পরিণতি যে ওই শুধু সন্তানের জন্য হয় তা না, ওই পরিবারের জন্য হয়। সমাজ থেকে তারা যেমন বিচ্যুত হয়, প্লাস অন্য ক্ষতির তো সম্মুখীন হতেই হয়। যে কারণে অনেক পরিবার দেখেছেন যে এই ধরনের জঙ্গিদের লাশ পড়ে আছে, তারা কিন্তু সেটাকে অন্য করে নেয়, নিতেও আসে নাই। কাজেই আমি প্রিসাইজলি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে এই যে আমাদেরকে অতিমাত্রায় স্কেয়ার্ড হওয়ার কোনো কারণ আমি দেখি না। এই ধরনের যেটা মোজাফফর হোসেন পল্টু সাহেব দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তিনি বলেছেন যে পৃথিবীর দেশে দেশে, আমাদের দেশে তো বটেই, বিভিন্ন সময় এই ধরনের কর্মকাণ্ড নানা নামে, রাজনীতির নামে হোক, অন্য নামে হোক, ধর্মের নামে হোক হয়েছে। কিন্তু তাদের পরিণতি কি হয়েছে? একসময় মনে হয়েছিল নকশালবাড়ি আন্দোলন, একসময় বলে হয়েছিল স্বাধীনতার পরপর বঙ্গবন্ধুর সময়ের যেভাবে মানে পুলিশ স্টেশন থেকে অস্ত্র লুট করে নিয়ে যাওয়া হয়েছে, রেল লাইন উপরে ফেলা হয়েছে, পার্টির আগুন দেওয়া হয়েছে, 4 জন এমপিকে মেরে ফেলা হয়েছে ঈদের জামাতে, এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু তারা কি সার্ভাইভ করেছে? সার্ভাইভ করে নাই। তারা কি প্রতিষ্ঠা পেয়েছে? প্রতিষ্ঠা পেয়ে নাই, বরং তারা নিশ্চিহ্ন হয়েছে। কাজেই একটা সমাজ এবং সমাজের একটা ধারা আছে। বাংলাদেশের যে সমাজ এবং ধারা সেটা হলো প্রগতির দিকে, সেটা মুক্তিযুদ্ধের চেতনার দিকে, সেটা হলো উন্নয়নের দিকে, সেটা হলো সাম্প্রদায়িক সম্প্রীতির দিকে, যেটাই হলো আমার ঐতিহ্য। একটা দেশের ইতিহাস, ঐতিহ্য দীর্ঘদিনের মধ্যে দিয়ে যেটা গড়ে ওঠে, সেটাকে আপনি কয়েকটা আত্মঘাতী দিয়ে আর জঙ্গি হামলা দিয়ে একবারে উল্টিয়ে দেবেন, এটা সম্ভব না। এবং তাহলে সেই ধরনের সিচুয়েশন হলেই কি হয়, বাংলাদেশের ইনহেরেন্ট যে শক্তি, যে শক্তি হলো সম্প্রীতির পক্ষে এবং শান্তির পক্ষে, সেই শক্তি কিন্তু তখন অ্যাসার্ট করে। এটা আমরা কিছুদিন আগেও দেখেছি, জঙ্গি বিরোধী সারা বাংলাদেশ কিন্তু একেবারে দাঁড়িয়ে গিয়েছিল, তাই না? আজকের মতো সময় ফুরিয়ে গেল। অসংখ্য ধন্যবাদ এই আশার কথাগুলো বলার জন্য। কারণ বোধহয় সন্ত্রাসবাদ তখনই সফল হয় যখন মানুষ তাদেরকে ভয় পায়, আর তাদের ব্যর্থতা সেখানে যখন মানুষ তাদেরকে ভয় না পেয়ে তাদের আশা নিয়ে, শক্তি নিয়ে আমাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ সহ, নিশ্চয়ই তারা সবাই প্রশংসার দাবিদার। অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ রাষ্ট্র এখন অনেক, জনগণ অত্যন্ত সচেতন। আজকের মতো শেষ করছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে হয়তো কথা হবে, তখন আপনাদের সঙ্গে পাবো এই আশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।